সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ আমরা শিরোনামটাই নির্ধারণ করেছি কোন পথে রাজনীতির হাওয়া। রাজনীতির হাওয়া তো আসলে বইতেই থাকে, কিন্তু সেই হাওয়া কার ভেতরে গিয়ে কোনভাবে নাড়া দেয় বা জনগণের মধ্যেই বা সেই হাওয়াটা কতটুকু নাড়া দিতে পারে, অনুভূত হতে পারে, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। বিশেষ করে এখন রাজনীতির মাঠে যা চলছে সেখান থেকে মানুষ কতটা ভাবছে, সেই আলোচনাটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। পুরো আলোচনাটা সময় জুড়ে আমি ফেরদৌস আহমেদ থাকবো আপনাদের সাথে, এবং আমাদের মাঝে ইতিমধ্যেই আমরা পেয়েছি জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল ভাইকে। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এবং সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে যদি আমি প্রশ্নটা এভাবে রাখি, একজন রাজনীতিবিদের একটি মন্তব্য থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যেটা বলেছেন, এটা তো একদিন পার হয়ে গেল এবং আপনি নিঃসন্দেহে সেটা জানেন, আপনি গণমাধ্যমে চোখ রাখেন, কিন্তু আমি এইটুকুতে আসতে চাই যে উনি যে অংশটাই বলেছেন যে এই যে কবর দিয়ে ফেলবো, মেরে ফেলবো, এই ধরনের কথা আসলে অনেকটা ফ্যাসিবাদের মুখ থেকে আসে। এই যে একটি মন্তব্য, তাহলে এই ধরনের কথা বলে কি আবার নতুন কোনো কিছু ইঙ্গিত করছে? না, ব্যাপারটা তা নয়। আসলে যারা মন্তব্যটা করেছেন ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আর কি। আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে আমি মনে করি এই মন্তব্যটা আমারও পছন্দ হয়নি। এই যে কবর দিয়ে দেব বা এগুলি এত সহজ কাজ না আসলে, কিন্তু ওনারা যত সহজভাবে বলেন অত সহজ কাজ না। আমি এটাকে ওনার সমালোচনাও করতে চাই না, কিন্তু এটুকু বলি, এটা হয় কি জানেন, এটা এক ধরনের বয়সজনিত মানে কি বলবো, এটা আপনার সারল্যের কারণে হয়েছে কিনা আমি জানি না। বয়সটা একটু কম, অনেক কিছু হয়তো ওভাবে কীভাবে বলেন আমি জানি না। এটা একটা সংবিধানকে, যে সংবিধান এখনও দেশে বলবৎ আছে, এই সংবিধানকে তো কেউ বাতিল করেনি এখনো, স্থগিত করেনি এখনো। সুযোগ তো ছিল, আপনাদের হাতে তো সুযোগ ছিল। বিপ্লবের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন ঘটিয়েছেন আপনারা বলতে পারতেন এই সংবিধান আমরা স্থগিত করলাম, কিন্তু আপনি স্থগিত করেননি। এখন আপনি চাচ্ছেন যে এটাকে আপনি কবর দিবেন। তো এই কথাটা তো দেশে যে এই যে মনে করেন এখন তো দেশে আইন আদালত চলতেছে না, এটা কিসের উপর ভিত্তি করে চলছে? আইনের উপর তো। এবং তাবৎ আইনের বড় আইন তো সংবিধানের উপরে ভর করে চলছে। এই যে ইউনূস সাহেবের একটা সরকার আছে এখানে, এই সরকারটা কিসের উপর ভর করে আছে? সংবিধানের উপর ভর করে আছে। সংবিধানের ভর করে আছে। শেখ হাসিনা চলে গেলেন, তারপরে শেখ হাসিনা চলে গেলে তো কীভাবে গেছেন? একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে গেছেন। তো গণঅভ্যুত্থানের মাধ্যমে যদি শেখ হাসিনা চলে যায়, তার প্রেসিডেন্ট তো তাহলে অটোমেটিক্যালি তখনই চলে যাওয়ার কথা ছিল। তাহলে প্রেসিডেন্ট টিকে থাকলো কেন? কে টিকে রাখলো? এই সরকার টিকে রাখছে। তার মানে এই সরকার, তারা সাংবিধানিক সরকার হতে চেয়েছে বলেই তো প্রেসিডেন্টকে টিকিয়ে রেখেছে। প্রেসিডেন্টের কাছে যে শপথ নিয়েছে, এখনও প্রেসিডেন্টের সঙ্গে তারা দেখা করে, এখনও রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী বিভিন্ন রকম সরকারি আদেশ হয়। এবং যিনি প্রধান উপদেষ্টা, উনি তো প্রেসিডেন্টের উপদেষ্টা। আমাদের যে উপদেষ্টা আছে এরা কেউ কিন্তু সরকারের উপদেষ্টা না, এরা সবাই রাষ্ট্রপতির উপদেষ্টা, এবং রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিয়েছে। এগুলি কিসের মাধ্যমে হয়েছে? সংবিধানের মাধ্যমে হয়েছে। এখন যে সংবিধান এখনো টিকে আছে, সেই সংবিধানকে আপনি কবর দিয়ে দিবেন? কেমনি দিবেন? আপনি কে হে ভাই? আপনি কে? আপনি বলবেন যে আমি বিপ্লব করেছি। তো বিপ্লব আমি করি নাই। বিপ্লব কে করে নাই? একজন রিক্সাওয়ালা বিপ্লব করে নাই। এই বিপ্লবে কি একটা রিক্সাওয়ালার কোনো অবদান ছিল না? যে লোকটা গুলি খেয়েছে, যে লোকটা রাবার বুলেট খেয়েছে, যার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, যে নাকি হাসপাতালে পড়ে আছে, তার তো কন্ট্রিবিউশন আপনার চেয়ে বেশি। হাসান আব্দুল্লাহকে গুলি খেয়েছে, সে তো বলতেছে তার চেয়ে তো তার অবদান বেশি। আপনি বলে দিলেন আপনি এটা কবর দিয়ে দিবেন। শুনেন ভাই, অনেকে অনেক কিছু বলতে পারে, কবর দিব, হ্যান করবো, ত্যান করবো। আপনার অ্যাবিলিটি দিয়ে একবার তাকান, আপনি এটা পারেন। তো এগুলো হলো জানেন কি, এগুলো হলো কি মানে আপনার এক ধরনের বাগাড়ম্বর। আমি মনে করি, আমি স্ট্রেট মনে করি এটা এক ধরনের বাগাড়ম্বর। যা তার ক্ষমতায় নাই তাই বলার চেষ্টা করা হচ্ছে এইভাবে। তাদেরকে কেউ কিছু বলে না। সরকারে তাদের দু একজন প্রতিনিধি আছে, তারাও বাগাড়ম্বর করেন, তারাও উল্টাপাল্টা কথাবার্তা বলেন। আমরা পড়ে গেছে একটা বেকায়দায়। এখানে আমরা আলটিমেটলি সরকারটাকে ভালোবাসি।
আমরা এই সরকারটার সাফল্য কামনা করি। না, এই আমরা এই সরকারটার জুলাই সফলতা বিপ্লবের দেখতে চাই। ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নাই, সেটা সরকার পরিষ্কার করেছে। কিন্তু কার সম্পৃক্ততা নাই? সরকারের প্রেস উইং তো বলেছে যে তাদের কোনো সরকারের একজন উপদেষ্টা নিজে ফেসবুক অ্যাকাউন্টে এখানে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানাইছে। সে নিজে আহ্বান জানাইছে সবাই এখানে যাবে 31 তারিখে। সে যে এতে বলছে, তাহলে সে কি সরকার না? সরকারের প্রত্যেক সরকার জিনিসটা কি ভাই বলেন তো আপনি আমাকে? যে সরকার জিনিসটা কি এটাও আমরা বুঝে নিব, এবং তার পাশাপাশি তারা তাদের সম্পৃক্ততা কতখানি সেটাও জানবার চেষ্টা করব। এবং আপনি যেটা বলছিলেন যে কবর দিয়ে দিবে বললেই তো কবর দেওয়া যায় না, সেক্ষেত্রে তারা যদি ব্যর্থ হয় তাদের ইমেজের কি হবে সেটাও একটু জানবার চেষ্টা করব। তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা আশা করছি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে আমরা ফিরতে পারবো। সম্মানিত দর্শক, ছোট্ট একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। আজ কথা হচ্ছে কোন পথে রাজনীতির হাওয়া, এবং আজকের এই আয়োজন ইতিমধ্যেই আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আজকে শুরুটা করেছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, এবং সেখানের একটি অংশ থেকে মাসুদ কামাল বলছিলেন বিরতিতে যাবার পূর্ব মুহূর্তে। আপনার কাছে একটু জানতে চাই যে যদি এই ঘোষণাপত্রের মধ্যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা কী ছিল সেটা থাকবে, এরকম আমরা ইতিমধ্যেই শুনতে পেরেছি, কি সেটা থাকবে, এবং যে জেএনজি এর কথা বলা হচ্ছে তারা কি ভোটের জন্য আন্দোলনে নেমেছিল? নামেনি। তাহলে সেই বিষয়গুলো স্পষ্ট করা দরকার তাদের কাছে। কিন্তু এরকম কথাও কিন্তু রয়েছে যে যারা আন্দোলন করেছে তাদের মধ্য থেকে বলা হয়েছে যে আমরা আসলে কয় দফার জন্য আন্দোলন করেছিলাম, তখন তো শুধু জানতাম এক দফা, এই ফ্যাসিস্ট সরকারের পতন, এর বাইরে আর কি কি দফা আছে আমরা তো জানতামই না। তাহলে যারা আন্দোলন করেছে তারাই যদি না জানে, এতদিন পরে এসে এই স্বীকৃতি বা এই ঘোষণাপত্রটাকে ঘোষণা দেয়া, সেটা কতটা আসলে যৌক্তিক? মানে ধরেন অ্যালিগোরিক্যালি নেগেটিভ কিছু কথাবার্তা বলা যেত, কিন্তু সেখানে যেতে চাই না আমি। এখন যে তারা ঘোষণা দেওয়ার কথা বলছেন, এই ঘোষণাটা ওই সময় দেওয়ার কথা ছিল। তারা নিজেরাও বলেছেন যে আসলে আমাদের বিপ্লবী সরকার করা উচিত ছিল, আমরা তখন বুঝতে পারি এই ভুল করেছি। এই যে তারা এটা বলেছেন, এইটাও তাদের বুঝটা কতখানি ঠিক আমি তো জানি না। আমি যখন ভেতরে ঢুকেছি, আমি এখানে তো আসতে পারিনি, মাসুদ কামাল বলছিলেন, ওনার কথা শুনলাম। এই যারা আন্দোলনে এমনকি নেতৃত্ব দিয়েছেন তাদেরকেও কাউকে কাউকে আমি টেলিভিশন ইন্টারভিউ মানে বলতে শুনেছি দেশে এবং বিদেশে, যে তারা ঠিক 6 তারিখ 5 তারিখে কী হবে ডেফিনেট ছিলেন না। হয়তো যদি সফল না হতো চাকরি টাকরি খুঁজতে কই যেতেন, বিভিন্ন ছাত্ররা যেরকম করে। তো সেই অর্থে ঘোষণার ব্যাপারটাতে তারা স্পষ্ট ছিলেন না, সেই জন্যে বিপ্লবী সরকারও করতে চাননি। কিন্তু যাকে তারা ইনভাইট করে রেখেছেন, ওইটা মাসুদ কামাল খুব চমৎকার বলেছেন, উনি একদম থরো একটা কনস্টিটিউশন হইতে গেছেন। সেই জন্যই প্রেসিডেন্টকে রেখেছেন, প্রেসিডেন্টকে দিয়ে সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়েছেন, সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী একটা সরকার গঠিত হয়েছে। তো এখানে যে কনস্টিটিউশনিজম প্রিভেইল করেছে, রেভলিউশন করে নাই। এইটাকে আবার আপনি যদি রেভলিউশনে ব্যাক করে নিতে চান, দেন আর একটা বিপ্লবের প্রশ্ন আসবে। আর একটা বিপ্লবের কথা কি মানুষ বুঝছি, বিপ্লব মানে খালি তো মারামারি কাটাকাটি নয়। বিপ্লবের এসেসটা হলো গুণগত ব্যাপার। বিপ্লবের মূল এসেসটা মানে ক্লাসিফাইড ওয়েতে যদি দেখেন, তাহলে যেরকম করে অন্যান্য পলিটিক্যাল সায়েন্টিস্টরা বিশেষ করে বামরা বলেছেন, ক্ষমতা হস্তান্তর যেটাতে শ্রেণীগত পরিবর্তন হয়ে যায়, বুর্জোয়া থেকে প্রলেতারিয়েত যায়, অথবা কম্পিউটার থেকে বুর্জোয়ারা যায়, একটু কঠিন হয়ে যাবে হয়তো। তো এইখানে মূল কথা হচ্ছে একটা চূড়ান্ত ফ্যাসিবাদের পরাজয় হয়েছে, সেই অর্থে তারা ওকে বিপ্লব বলতে চাচ্ছেন, যদিও এটাই বিপ্লব নয়, কারণ ওরা তো নিজেরাই এখন আবার বিপ্লবী সরকার করতে চাচ্ছেন। একদিন পরে যদি তারা এটা করতে চান, তাদের প্রথম এই আকাঙ্ক্ষার সঙ্গেই যাদেরকে তারা ক্ষমতায় বসে তাদের সংঘাত লাগছে। তারা অলরেডি বলেছেন যে তারা এটার কোনো পার্ট নন। এখন মাসুদ কামাল দেখেছেন, আমি দেখিনি, কিন্তু হতেই পারে তাদের একজন দুজন উপদেষ্টা তাদের ছাত্র আন্দোলনের মধ্যে ছিলেন, সমন্বয়কদের সাথে ছিলেন, তারা এই সমাবেশের উপরে জোর দিতে পারেন, প্রচার করতে পারেন। দেন এগেইন তারা ইজ আনসারেবল টু দি গভর্নমেন্ট, যে তুমি সরকারের উপদেষ্টা হয়েও এটা কীরকম করে করতে পারো, এগুলোর জবাব কী? আমরা বিপ্লব বলি, যার কথাই বলি না কেন, শেষ পর্যন্ত একটা সুশৃঙ্খল পারফরমেন্স, একটা গুণগত মানসম্পন্ন পারফরমেন্স,
যেটা আপনার যে বিষয়ের উপরে বা যে বস্তুর উপরে কাজ করছেন বা যে সমাজের উপরে কাজ করছেন তার একটা গুণগত রূপান্তরের দিকে যায়। আমি বারে বারে এই শব্দটা বলতে চাই, গুণগত রূপান্তর না হলে সেটাকে আপনি বিপ্লব দূরের কথা সংস্কারও বলতে পারেন না। কীরকম, পুলিশের আইজি পালিয়ে গেছেন, কথার কথা বলছি, যদিও ঘটনা তাই, ওইখানে আরেকজন লোককে আপনি আইজি বসিয়ে দিয়েছেন, তার মানে সংস্কার হয়ে গেল তা তো না। যদি পুলিশের আরেকজন আইজি বসেন হু ইজ কোয়ালিফাইড এবং উনি যাওয়ার পরে পুলিশ বাহিনীকে এরকম একটা জায়গায় আনেন যেটা জনবান্ধব পুলিশে রূপান্তরিত হয়েছে, গণতান্ত্রিক নির্বাচন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোকে ধারণ করার মতো হয়েছে, আপনি বলবেন যে এটা একটা গুণগত পরিবর্তন। তো সেই রকম কোনো কাজের বিষয় নাই। তারা যে কথাগুলো বলছেন সেটা একেবারে অ্যাবসলিউটলি পলিটিক্যাল, এটা স্ট্রাকচারালি সুপার স্ট্রাকচারালি কোনো পরিবর্তনের কথা বলছে না। কী বলতে পারে সেটা নিয়ে অবশ্য আপনি বললেন, উনি বললেন, কিন্তু আমার কাছে ওদের একটা ঘোষণা আসছে। ওনারা কিন্তু তাদের প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করেছেন, তাদের সাথে কথা বলেছেন, তারা অনেকেই আসবেন এবং তাদেরকে তারা তাদের যে ঘোষণা পাঠ করবেন সেটা পাঠিয়েছেন। আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন এরকম একটি না, আগামীকালকে যে ঘোষণাটা তারা পড়বে সেইটা তার একটা কপি আমার কাছে এসছে, ইংরেজিতে ড্রাফট করা। ওর মধ্যে আপনি যে কথাগুলো বলছেন এগুলো নেই। খুব নির্যাসের অর্থে যদি বলেন তাহলে সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে, মানে তারা এটাকে চেঞ্জ করতে বলছে, এটার সাথে পলিটিক্যাল এবং সোশ্যাল লিডারশিপ বা রিপ্রেজেন্টেটিভকে যুক্ত করতে হবে। এই হলো মেইন কথা তার ওটার মধ্যে। তারপরে ধরেন এই যে কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দেবো ইত্যাদিতে বলা, এগুলো কি ওখানে আসেনি ছুঁড়ে ফেলে দেওয়ার যেটা? না, তারা বরঞ্চ বলছেন কনস্টিটিউশন বাতিল করতে হবে অর রিফর্মস, ইংরেজিতে শব্দটা তাই আছে। আচ্ছা, মানে এখন ধরেন আমাকে যদি আপনি প্রশ্ন করেন ইজ ইট অথেন্টিকেটেড, ক্লাসিফাইড, এটা যে ওদেরই তা কি বলা যায়, সই টই কোনো কিছু আছে এরকম তো না। ওরা যদি বলেন এটা আমাদের নয় তাহলে বলতে পারে, কিন্তু তারা পাঠিয়েছে, যাদের কাছে পাঠিয়েছে তারা তো বলতেই পারবে। মানে তারা যদি চ্যালেঞ্জ করে, আমি মনে করি করবে না, তাহলে ওই রকম যাদের কাছে পাঠিয়েছে তারা সে বলতে পারবে যে আমাদের কাছে পাঠিয়েছিল তারা। তো আপনি তখন যেটা লিখলেন রাতারাতি কি পরিবর্তন হবে? আমি মনে করি তারা এই যে ঘোষণার কথা বলেছেন, এই ঘোষণা আসলে যেই রকম একটা হাইপ তৈরি করবার চেষ্টা করেছেন তারা ওই জায়গাতে যাচ্ছে না। হাইপ বলতে কি বোঝাচ্ছি, কিছুদিন আগে, কত 4-5 দিন আগে হবে, ফরহাদ বাজার সাহেব একটা ইন্টারভিউ দিয়েছিলেন টিডব্লিউর সাথে এবং সেখানে তিনি পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল লিডারদের একেবারে বদমাশ বলেছেন এবং ওইটার মধ্যে তার ওই সব কথাবার্তা আছে যেটা লাস্ট হচ্ছে নাও অর নেভার। এইখানে যারা যারা সংগঠিত করবার চেষ্টা করছেন বা আগামীকাল পর্যন্ত কাজ করছেন তাদের অন্তত 4-5 জনের আমি ওই অ্যাপিল দেখলাম এটার ব্যাপারে লিখছেন, কি দাবি, কি আকাঙ্ক্ষা, তারপরে বলছে নাও অর নেভার। সবাই মানে নাও অর নেভার মানে কিন্তু বিরাট কথা হয়ে গেল। সেক্ষেত্রে তাহলে আপনি কি সেই ফরহাদ মাজহারের কথা বলছেন, আবার এখানে যে ঘোষণাপত্র, তাহলে এটার মধ্যে কি কোনো ধরনের যোগসূত্র খুঁজে পাচ্ছেন এরকম? আমি আপনার কাছে আবারও আসবো, মাসুদ কামাল রয়েছেন, তার কাছ থেকে একটু শুনে আসি। আপনি সরকারের কথা বলছিলেন যে সরকার শব্দটি বলতে আসলে আমরা কি বুঝি। আমি সেটার সাথে একটু জুড়ে দিতে চাই, আমরা যেখানে দেখি যে হয়তো কোনো একটা সমস্যা হলো, সেই সমস্যার সমাধান করবার জন্য বা সামাল দেবার জন্য সরকারের কোনো উপদেষ্টাকেই ওখানে দরকার, সেখানে আমরা দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চলে যান এবং আবার যেখানে একেবারে ছাত্র আন্দোলনের এই নেতাদের কথা বলবার দরকার বা তারা যেখানে সবাইকে আহ্বান করবেন, দাওয়াত দিবেন, যেটা আপনি বলছিলেন, সেখানে সরকারের উপদেষ্টারা। তাহলে আসলেই সরকার শব্দটা কি একাকার হয়ে যাওয়ার মতো কিছু কি না? একাকারিত হয়ে গেছে। শুনেন, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে সংগঠনটা কথা বলছেন, কালকে যেটা প্রোগ্রাম দিয়েছেন, এটা কিন্তু অনেকের কাছে মনে হবে যে ওনাদের যতটুকু সামর্থ্য আছে তার চেয়েও অনেক বড় একটা কাজ তারা হাতে নিয়ে বসে আছেন। তারা কি এটাকে আসলে বহন করার যোগ্যতা রাখেন কিনা এটা নিয়ে অনেকের সন্দেহ হবে, কিন্তু তারা করছেন। তো কিসের জোরে করছেন? ওনাদের জোরটা কিন্তু গভর্নমেন্ট, ওনাদের জোরটা হলো গভর্নমেন্ট। ওনাদের এ পর্যন্ত বড় বড় যে কটা দাবি পালিত হয়েছে, মানে বাস্তবায়িত হয়েছে, সরকারের কারণে হয়েছে। ওনারা প্রথমেই বললেন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, বলে সঙ্গে সঙ্গে সরকার এটা করে দিল। ওনারা যে আলটিমেটাম দিয়েছিলেন অতদিন লাগে নাই, কিন্তু তার আগেই হয়ে গেল। এবং ওনারা বলেছেন যে জাজ, হাইকোর্টের বিচারক পরিবর্তন করতে হবে।
আসলো এই আসিফ মাহমুদ সজীব ভিয়ে উনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন এখানে আসতে হবে, চিফ জাস্টিসকে চেঞ্জ করতে হবে, সরকার করে দিল। আরও কয়েকজন জাস্টিসকে চেঞ্জ করতে হবে, সরকার সেটাও করে দিল। মানে ওনারা তাতে কি এতে কি প্রমাণ হচ্ছে তারা খুব পাওয়ারফুল? না, তা প্রমাণ হচ্ছে না। তারা প্রমাণ হচ্ছে যে তারা সরকারের সঙ্গে তারা সম্পৃক্ত এবং সরকার তাদের আবদারগুলো শুনে। আমি এই আবদার শব্দটা কিন্তু জেনে বুঝে ইউজ করেছি এখানে। জি, তারা আবদারটা শুনে, কিন্তু একটা আবদার সরকার শুনলো না। সেটা কোনটা? শাহাবুদ্দিনের পতন চাই, শাহাবুদ্দিনকে বিদায় নিতে হবে। এই আবদার কিন্তু সরকার শুনলো না। তা সরকার শুনলো না কেন? শুনলো না এই কারণে সরকারকে যে বিএনপি বলে আসলো যে আমরা এটার পক্ষে নাই, আর ওইগুলির ক্ষেত্রে কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ করে নাই। এবং সরকারকে যখন বিএনপি বলে আসলো এবং সরকার নিজেও কি বুঝলো, সরকার তো এটাও চিন্তা করছে যে তাহলে সংবিধান থাকে কোথায়, কীভাবে কী হয়, তারা নিজেরা কী ভাবছে বলতে পারবো না। ওরা কিন্তু এটা শুনলো না এবং ওদের আলটিমেটামও শেষ। জি। তাহলে ওরা আসলে শক্তিশালী কি শক্তিশালী নয়, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তারা শক্তিশালী কিনা এটা কিন্তু আমরা জানি না, এখনও জানি না। কিন্তু অনেকে বলতেছে যে কালকের এই সমাবেশে তারা কী পরিমাণ লোক হবে এটা দেখে বোঝা যাবে তারা কত পাওয়ারফুল। আমি বলি তাও বোঝা যাবে না। তাও বোঝা যাবে না কেন? এখানেও এক ধরনের চাতুর্য কাজ করেছে। কালকে সকালে শিবিরের ওদের একটা জাতীয় আছে, অনুষ্ঠান আছে। সারা দেশ থেকে শিবিরের লোকজন ঢাকায় তাদের একটা প্রোগ্রাম আসবে, সকালে আসবে, ওটা শেষ করে এখানে আসবে। কাজে আপনি কিন্তু ওই লোকগুলোকে তাদের লোক ভাবতে পারবেন না। এখন আপনি যদি বলেন না শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থক, যদি আপনি এভাবে বলেন তাহলে আমি এটা নিয়ে কোনো তর্ক করবো না। কিন্তু এটা সমর্থক এটা আমি ভাবতে চাই না। না, পক্ষে বিপক্ষে যতটা মত এসেছে ঘোষণাপত্রে যতটুকু জানা গেছে বিক্ষিপ্তভাবে, এখনো তো সুনির্দিষ্টভাবে সেটা কালকে ঘোষণা করলেই সেই ঘোষণাপত্রটা জানা যাবে। সেখানে তো জামাত ইসলাম বলেন বা ছাত্র শিবির বলেন এরা তো এক ধরনের সমর্থন বা তারা পক্ষে রয়েছে, সবাই সমর্থন। এরকম আওয়াজটা তো পাওয়া গেছে। এই ঘটনার প্রেক্ষিতে এরই মধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর যে ধরনের মতামত আমি দেখছি, জি, এতে কেন যেন আমার মনে হয় যে আগামী নির্বাচনটা কেমন হবে তার একটা ছায়া যেন আমি এখানে দেখতে পাচ্ছি। যেমন ধরেন এদের এই কর্মসূচির সঙ্গে মোটামুটি সমর্থন দিয়েছে কে কে? জামাত ইসলাম, এবি পার্টিকে তারা কিন্তু একসময় লোকজন বলতো জামাতের এই নাকি বি টিম, এখন বি না সি আমি বলতে পারবো না, কিন্তু একসময় বলতো লোকে। জি, জামাতের প্রচুর লোকজন এখানে আছে। কিন্তু এবি পার্টি, নাগরিক যে পরিষদ যেটা আছে, এটা নাগরিক কমিটি যেটা আছে, এখানেও কিন্তু এবি পার্টি থেকে কিছু লোক এখানে এসে এটা মূল নেতৃত্বে যারা আছে তারাই। তো আমরা কিন্তু মোটামুটি একটা বুঝতে পারছি যে লাইনটা কোন দিকে, এরা এদের সঙ্গে আছে, এটা ক্লিয়ার হয়ে গেল। বিএনপি তো শুরু থেকে বলছে এর সঙ্গে মানাই। আবার বিএনপি যারা একটু সতর্ক মন্তব্য করেন, যেমন আমির হোসেন মাহমুদ চৌধুরী, ওনার আজকে একটা মন্তব্য দেখলাম, উনি বলেন আগে দেখি তারা কি বলে তারপর আমরা মন্তব্য করব। এটাও অনেকে বলবেন, মান্না ভাইরা বোধ ওই কথাই বলবেন আগে দেখি কি বলে। তো মান্না ভাই কিন্তু দেখা হয়ে গেছে মোটামুটি, তো তারপরে বলবে দেখি কি বলে, আনুষ্ঠানিকতার স্বার্থে দেখি কি বলে। তার মানে কি আমাদের জোটও তাই বলবে, হ্যাঁ জোটও তাই বলবে দেখি কি বলে, তারপরে আমরা মন্তব্য করব। তার মানে কি এরা কিন্তু নিঃশর্ত সমর্থন এখানে কিন্তু আসছে না। তো এখানে কিন্তু একটা পোলারাইজেশন কিন্তু টের পাওয়া যাচ্ছে যে আগামী নির্বাচনটা কি হতে যাচ্ছে। তো এটা যদি হয়, এখন সরকার যদি এদের সঙ্গে থাকে, সরকারের দু একজন উপদেষ্টা হয়তো থাকবে বলে আমি ধারণা করছি, যেটা নাকি হবে খুবই স্ববিরোধী কাজ। যদি তারা যান, তাদের বুঝতে হবে যে আমি কোন চেয়ারটায় বসেছি, এই চেয়ারের প্রতিনিধিত্ব করে আমি ওখানে যেতে পারি কিনা, এটা তাদেরকে বুঝতে হবে। তারা বুঝবে কিনা আমি জানি না। যদি তারা ওখানে যান তাহলে আমি ওভাবে ভাগ করে নেব যে সরকারের মধ্যে চাচ্ছেন যে এই লাইনটা, এই অংশটাই ক্ষমতায় আসুক, তখন সরকারকে একটা পোলের দিকে দিয়ে দিবেন। সেটা অন্তত আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ওভাবে ভাবতেই হবে, কিছু করার তো নাই। মাহমুদুর রহমান মান্না, ৭২-এর সংবিধানের যে আলোচনা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তুলেছেন, যে একদম ওই কবরের ব্যাপারটা আসছে, মানে মুজিববাদ এটা সংবিধান হিসেবে আখ্যায়িত করে এটাকে কবর দিতেই হবে, এই একটি বড় আলোচনা এসছে। আরেকটি ঘোষণাপত্রে রয়েছে কিনা কালকে আরও একটু স্পষ্ট হওয়া যাবে, কিন্তু এসেছে যে আওয়ামী লীগকে নাৎসিবাদী এরকম একটি সংগঠন করে একদম বাংলাদেশ থেকে তাদেরকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এই জায়গাটায় মানে কোন দল যদি বলা যেতে পারে যে বিশেষ করে
সংবিধান নিয়ে তো নানা ধরনের বক্তব্য এসছে, বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য এসছে, সেই জায়গাটায় আপনাদের বক্তব্যটা কি আগে সেটা একটু শুনি। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করবার চিন্তার মধ্যে কোনো ভুল নেই, এবং এটা সরকারে যারা আছেন তারাও হয়তো ভাবেন, তারা তো বলেন এরকম করে। বিএনপি বলেছে যে না আমরা ব্যান করা পছন্দ করি না, সরকারও ব্যান করছে না, এবং সরকারে যারা আছেন এই ছাত্রছাত্রীদের প্রতিনিধি তারাও এটা ব্যান করবার কথা বলছেন না। তো ধরেন ওই জন্য শব্দটা এখন নিয়ে আসা হয়েছে অপ্রাসঙ্গিক করে তোলা। দ্যাট ইজ অ্যাবসলিউটলি একটা পলিটিক্যাল টাস্ক। রাজনৈতিকভাবে সামাজিকভাবে তাদেরকে অপ্রাসঙ্গিক করে তুলবেন, ও সেটা কবর দেওয়ার কথা বললে হবে না। কিন্তু একটা লোককে অপ্রাসঙ্গিক করে ফেলবো কেমনে, গুলি করে মেরে ফেলবো, তো কবর দিয়ে ফেললে ও আর আসবে কোত্থেকে, কিন্তু তারপরে সে প্রাসঙ্গিক থাকতে পারে। শেখ মুজিব, জিয়া রহমান দুজনই পুরো প্রাসঙ্গিক আছেন আমাদের রাজনীতিতে। যতক্ষণ পর্যন্ত ধরেন এই ক্রাইসিসগুলো না মিটছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, ভারত থেকে আশ্রয় দিয়েছে, সেখান থেকে তিনি সব কিছুই করছেন দেশের বিরুদ্ধে, উনি প্রাসঙ্গিক আছেন বিকজ উনি অনলাইনে আসছেন, টিভিতে না হলেও তো মানে সোশ্যাল মিডিয়াগুলোতে আসছেন, আমরা দেখছি তাদের পক্ষে দেশে পোস্টার লাগাচ্ছে। পার্টি ব্যান করেননি, বেধড়ক গ্রেপ্তার করছেন না, তারা অপ্রাসঙ্গিক কীভাবে করবেন? কনস্টিটিউশন সম্পর্কে যদিও আপনি ওটার উপরে এমফাসিস দিচ্ছেন, আমি বলছি আমি তো পড়েছি, আমি যদি জানতাম যে এই ব্যাপারে এরকম আলোচনা হবে, ওটা নিয়ে এসে আমি পড়ে হয়তো শোনাতে পারতাম। আপনি বললেন ওখানে এগুলো নেই, কিন্তু সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তো আমি ওটা ধরেই কথাটা বলছি। আমি ধরছি যে তারা সংস্কারের কথা বলছেন না, সংবিধান এটা বাতিল করে দিয়ে ফেলে দিতে বলছেন, তারপরে নতুন করে লিখতে চাইবেন, সেই তো, তাছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু নতুন করে লেখা বা রিরাইট করবার চিন্তা তো সংবিধান সংশোধন যে কমিশন হয়েছে সেটাতে নাই। তাহলে তারা এটা কীরকম করে করবেন? তাদের কী, মডালিটিটা কী, তাদের হাতে ইনস্ট্রুমেন্টটা কী এটা করবার, এগুলোর করে ব্যাখ্যা নেই। তারা কালকে কি ব্যাখ্যা দেবেন? যদি দেন তাহলে দেখব, কিন্তু বুঝে দেখবেন সংবিধান কিন্তু কিছু রাগী যুবকের কথা নয়, সংবিধান কিছু আবেগের ফসল নয়, সংবিধান কোনো বিদ্বেষের ফসল হতে পারে না। সংবিধান খুবই সুচিন্তিতভাবে দেশের আইন সব কিছু বজায় রেখে তার অগ্রগতির পথের একটা নির্দেশিকা। সেটা যদি হয় তাহলে আপনার জাতীয় ঐক্যবদ্ধ লাগবে, সবাইকে নিয়ে করতে হবে। জাতীয় ঐক্যের কথা আমরা বলছি না, তো আপনি যেভাবে বলছেন তাতে তো জাতীয় ঐক্য থাকছে না, ছুঁড়ে ফেলে দেবেন। 53 বছর ধরে তো এটা চলেছে, এই 53 বছর ধরে চলবার পরে এটাকে আমরা অপছন্দ করছি কেন? বিকজ এতগুলো অ্যামেন্ডমেন্ট, বিশেষ করে এই যে 15th অ্যামেন্ডমেন্টের মধ্যে যে 13 সেগুলো বাতিল করে দেওয়া হলো, যার ফলে আর্টিকেল 7A and B বাতিল হয়ে গেল, এটাতে আপনার সংশোধন করবার সুযোগ তৈরি হয়েছে। তারা কিন্তু আপনাকে হাতই দিতে পারতেন না। অর্থাৎ আমি বলতে চাইছি যে গভর্নমেন্ট সব কিছু বিবেচনা করে সবার সাথে কথাবার্তা বলে তারপরে এটা সংশোধনের মধ্যে দিয়ে সংস্কারের দিকে যাচ্ছেন। তারা ছুঁড়ে ফেলে দিয়ে কি করতে চান? নতুন পার্লামেন্ট করতে গেলে দেখেন তারাই একটা স্ববিরোধী কথা বলেছেন, কি না আমরা পার্টি করবো এই কথা বলছি না, আমরা একটা সামাজিক শক্তি হব যা পার্টি এবং পলিটিক্সকে কমান্ড করবে। এটা কি হয় নাকি? আপনি যদি কনস্টিটিউশন বদলাতে চান অবশ্যই আপনাকে সংসদে যেতে হবে। আপনি পার্টি করবেন না তো পলিটিক্সের উপরে কীভাবে ইনফ্লুয়েন্স রাখবেন? আপনি পার্টি করবেন না তাহলে সংসদে যাবেন কীভাবে? আপনি সংসদেই যাবেন না তাহলে কীভাবে একটা কনস্টিটিউশন নতুন আবার বানাবেন? একেবারে অস্পষ্ট না বিষয়গুলো। আমার কাছে প্রায়শই মনে হয় একটা হতে পারে, ধরেন যে এদের এক ধরনের যে ইনফ্যান্টাইল ডিসঅর্ডার বলে না, এরকম হয়েছে, শিশু সুলভ হটকারিতার মধ্যে। এর মধ্যে আবেগ আছে, আমি ধরে নিচ্ছি এর মধ্যে কমিটমেন্টও আছে, কিন্তু এটার মধ্যে ওই বিচক্ষণতা, ওই যাবার পথ যেটা হওয়া উচিত সেটা নাই। তার ফলে কি দাঁড়িয়েছে? আচ্ছা, কিন্তু আরেকটাও হতে পারে, ধরেন যে খুব ডিস্ট্যান্সলি অথবা আমাদের কাছে দেখা যাচ্ছে না, হাইডিং ওয়েতে এদের আসলে মানে হিডেন কোনো এজেন্ডা আছে যেটা তারা বাস্তবায়ন করতে চায়, আমরা জানি না। আমি সেখানটা কিন্তু আমার ধারণা বলছি না। হিডেন এজেন্ডার কথা বললেন, এর আগে আপনি ফরহাদ মাঝহারের একটি সাক্ষাৎকারের কথা বলেছেন, এবং কিছু শব্দ সেখানে কি আসলে কোনো যোগসূত্র আছে কিনা আপনি মনে করছেন কিনা? না, এটা আমি বলবো কেন, এটা আমি সবার জন্য ছেড়ে দিচ্ছি। মানে আমি ইন্ডিভিজুয়ালি এটা বলবার পক্ষে নেই, আমার মনের মধ্যে থাকলেও আমি বলা মানে একটা ক্যাম্পেইন মিন করতে পারি বলে আমি বলছি না। আমি ফরহাদ মাঝহার ভাইকে খুব ভালো করে চিনি, বহু বছর ধরে। হি ইজ এ নাইস জেন্টলম্যান, খুবই পড়াশোনা জানেন, শান্তশিষ্ট লোক, চিন্তাশীল লোক, কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো, পলিটিক্যাল পার্টিগুলো সব বদমাস, পলিটিক্যাল লিডারগুলো সব বদমাস, এরকম করে বলাটা কিছুতেই শোভন মনে হয়নি আমার কাছে। তারপরে উনি যখন বলছেন নাও আর নেভার, মানে কি যা করার এখনই করতে হবে, এত বড় বিষয় যদি এসে থাকে উনি সেইভাবে তো একটা ক্যাম্পেইন করবেন। আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন তাহলে কমান্ড করে ডেমোক্রেসি হবে না কোনো সময়।
ইট মাস্ট বি ফলোড সাপোর্টেড বাই মেজরিটি। জি। তো ওই দিকে যাচ্ছে না, সেই একই কথা যখন রেভারবেরেশন করছে এই ছাত্ররা, সেক্ষেত্রে আপনি শুধু মেনশন করলেন, ভাবনাটা সবার উপরেই ছেড়ে দিলেন যে হ্যাঁ, সবাই ভেবে নেয়, সবাইকে ভাবতে বিচার বিশ্লেষণ দিয়ে। পরেরটাও তাই বলছে আমি জি। কনস্টিটিউশন সম্পর্কে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। মাসুদ কামাল, আপনি তখন আবদারের কথা তো বলছিলেন এবং আরেকটি কথা বলছিলেন যে শেখ হাসিনার, এবং আপনি অন্য আরেক জায়গায় আরেকটি হয়তো গণমাধ্যমে এরকম একটি কথা বলেছেন যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, কিন্তু সেই শেখ হাসিনা কিন্তু সচিবালয়ে থেকে গেছে, এরকম আমি যদি ভুল না করি আপনি এরকম একটি গণমাধ্যমে এরকম কথা বলেছেন। শেখ হাসিনা যদি সচিবালয়ে থেকে থাকে, যেটা এখন নানানভাবে আলোচিত, সেই জায়গায় তাহলে কি সেই আবদারটা ওঠেনি? কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবদার করলে সেই আবদার মোটামুটি মিটানো হয়। আপনি আবদার শব্দটা খুব কশাসলি ব্যবহার করেছেন, তাহলে কি সেই আবদারটাই উঠলো না? আবার বিএনপি যদি কোনো সমর্থন দেয় বা বিএনপি যদি কোনো বিপক্ষে দাঁড়ায়, সেই আবদারটা হয়তো মিটানোর ক্ষেত্রে একটু ভাবা হচ্ছে, আর পক্ষে থাকলে বা সমর্থন দিলে সেটা ভাবা হচ্ছে না, সেখানে আবদারটা দ্রুততম সময়ের মধ্যে মেটানো হচ্ছে। তাহলে সচিবালয় থেকে শেখ হাসিনাকে বের করতে হবে, যেটা রূপক অর্থে আপনি বলেছেন, সেই আবদার ওঠে নাই, নাকি সেই আবদারটা মিটানোর কথা অন্যভাবে ভাবা হয়নি? এই আবদার উঠে নাই, আমি উঠতে আমি শুনি নাই। শুনেন, একটা জিনিস আমি বলি, এখানে কতগুলি বিষয় হয়েছে, ঘটনাগুলি কীভাবে ঘটছে সেটা আগে আমি যেভাবে বুঝি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখেন, একটা বিপ্লব হয়েছে, কিন্তু জি, গণ অভ্যুত্থান হয়েছে, মানে বিপ্লব মানে কি আমি বলি, গণ অভ্যুত্থান হয়েছে একটা, এবং প্রবল প্রতাপশালী স্বৈরাচারী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে জনমানুষের চাপে। আমি বলবো সমগ্র মানুষের, সারা দেশের মানুষের চাপে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পর একটা সরকার 3 দিন ছিল না, তারপর ডক্টর ইউনূসকে ওনারা ডেকে এনেছেন। ডক্টর ইউনূস সাহেব আমার বিবেচনায় এই আন্দোলনের সঙ্গে, গণমানুষের যে আকাঙ্ক্ষার সঙ্গে ওনার কোনো সম্পর্ক ছিল না। ওনার সম্পর্ক ছিল ওনার ব্যক্তিগত হয়রানিটা। উনি ব্যক্তিগতভাবে হাসিনা কর্তৃক হয়রানির শিকার হচ্ছিলেন, ওনার মধ্যে ওই পেইনটা ছিল। কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের ক্ষোভের বিপরীতে যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাকে উনি ধারণ করতে পারেন নাই। এটা আমার অবজারভেশন। পারেন নাই বলেই উনি দায়িত্ব যখন নিয়েছেন, উনি এই কতগুলি উপদেষ্টা বানিয়েছেন। তারা পেরেছেন যাদের এই উপদেষ্টাগুলো কীভাবে পারবে? এই উপদেষ্টাগুলি তো, এই উপদেষ্টাদের মধ্যে 80% উপদেষ্টার কোনো সম্পর্ক ছিল না এই আন্দোলনের সঙ্গে। ওনার উপদেষ্টা পরিষদের 80% উপদেষ্টা শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক কোনো একটা ভাবে আমাদের এই আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না, জাস্ট ছিল না। তারা কোথাও কোনো একটা আর্টিকেলও লেখে নাই, তারা নিয়মিত কলাম লেখে বিভিন্ন পত্রপত্রিকায়, কিন্তু আন্দোলনের পক্ষে তারা কলম ধরে নাই। এটা হলো রিয়েলিটি। এই লোকগুলিকে ডক্টর ইউনূস আইনা নিয়ে বসায় দিছে দেশ চালানোর জন্য। কেন? কারণ হলো উনি আসলে এই দেশকে চিনে না। আমি ওনার প্রতি প্রচণ্ড সম্মান নিয়ে বলতেছি, উনি এই দেশকে চেনেন না, উনি এই দেশের মানুষকে চেনেন না, জাস্ট চেনেন না। উনি মনে করেছেন যে গ্রামীণ ব্যাংক যেভাবে চালাইছেন ওভাবে উনি আরেকটা ব্যাংক চালাবেন। গ্রামীণ ব্যাংকে যারা যে সাফল্যের সঙ্গে ওনার আশেপাশে ছিলেন তাদেরকে উনি নিয়ে আসছেন। আমি একটা হাইপোথেটিক্যাল একটা কথা বলি, আপনার যেটা ফান মনে হবে, হয়তো বা মান্না হয়তো সিরিয়াস কথাবার্তা বলেন, আমি একটু ফান করি। লম্বা আন্দোলন হয়েছে না? 4 তারিখে যাই যদি আপনার আন্দোলনত লোককে বলতেন, এই যে তোমরা আন্দোলন করতেছো, যদি সফল হও তাইলে কিন্তু মিস নূরজাহান বেগম তোমার স্বাস্থ্যমন্ত্রী হবে, ওই লোক আপনি পিটাইতো। ভাই, মিস নূরজাহান বেগমটা কে, যা তুমি স্বাস্থ্যমন্ত্রী বানাবা, তার জন্য আমাকে আন্দোলন করতে হবে? নূরজাহান বেগম স্বাস্থ্যমন্ত্রী বসে রয়েছে, সে কী করতেছে? তার কি স্বাস্থ্যের বিষয়ে বিশাল কোনো জ্ঞান আছে? জ্ঞান বাদ দেন, সে কি বিশাল কিছু করতে পারতেছে করতে? আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথমে একটা মন্ত্রণালয় দিলেন, তারপরে আরেকটা দিলেন, তারপরে আবার চেঞ্জ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিলেন, তারপরে একজন লোক মারা গেল, তার দায়িত্ব তাকে দিলেন। ভাই, উনি কি মহামানব? আপনি যেটা করতেছেন আমার কিন্তু কোনো সমস্যা নাই, আমার সমস্যার কথা আমি বলি, আপনি তো মানুষের প্রতি সুবিচার করছেন না। এই প্রত্যেকটা মন্ত্রণালয়ে আগে একাধিক মন্ত্রীও ছিল, তারাই দেশটা ঠিকমতো চালাতে পারে নাই। তা আপনি তো এই দেশের মানুষের প্রতি সুবিচার করছেন না। করছেন কি? করছেন না। আপনি বুঝতেই পারছেন না আপনি কি করছেন। তো এই সরকার উনি চালাচ্ছেন, কিন্তু খেয়াল করেন ওনার কাছে পোলা পান্ডা গেলে পরে
উনি তো, আমি বেসিক্যালি ওনাকে আরেকটা আমি বলি, আমি তো মানে আসলে সমালোচনা করার সময় কিছু খেয়াল থাকে না, তো বলি ওনার কাছে মাঝে মাঝে আমাকে হিপোক্রেট মনে হয় ইউনূস সাহেবকে। কী করে মনে হয় সেটা বলি। উনি মুখে বলে তরুণরাই দেশ চালাবে, আর উনি নিয়ে বসে থাকে বুড়াদের। ওরা এখানে যতগুলি উপদেষ্টা আছে এদের গড় বয়স 60-এর উপরে, আপনি হিসাব করে দেখেন। ওই দুইটা যে শিশু কিন্তু হিসাব করে তার সহ দেশ যোগ করে ভাগ করে চালাচ্ছে, দেখেন। মানে এখানে যদি আমরা তো মানে টেন্স উনি হিসাব যে করি, বলেন- চালাবে, এটা কি ভবিষ্যতের কথা বলছেন কি? উনি যেটা বলেন সেটা মিন করেন না রে ভাই। আমি বললাম তো এই দেশ নিয়ে ওনার কোনো প্ল্যান নাই। না না, ভবিষ্যতের কথা বলছেন কিনা এটা আরো একটু মানে আমার জোরালো কথাটা ভাবে- অন্য জায়গায় শুনেন, আমি বলি আপনাকে, জি, জি। আপনি সংস্কার করবেন, অমুক করবেন, তমুক করবেন, সব করবেন, ততদিন পর্যন্ত কি মানুষ না খেয়ে থাকবে? তো আমি দেখেন একটা ছোট্ট একটু উদাহরণ দিই, ছোট্ট একটু উদাহরণ। আজকে বছরের এই 30 তারিখ শেষ দিন, আর মাঝখানে একদিন আছে। এত বছর ধরে মানুষ স্বৈরাচার মৈরাচার সব করছি, গালাগালি সব করছি, 1 তারিখ কিন্তু পোলাপান বই পাইছে, পাইছে না? উনি দিতে পারবেন না, শিক্ষা প্রতিষ্ঠানে বই উনি তো পারছেন না উৎসবটা দিতে। হয়েছে, জি। তো এটা তো একটা ধারাবাহিকতা ভাই, এখানে তো নতুন করে কিছু আবিষ্কার করার দরকার নাই, ধারাবাহিকভাবে চলছে এটা। আজকে থেকে না, বিএনপি আমল থেকে 1 তারিখ থেকে বই পাইতো। তো এত বছর, প্রায় 24 বছর ধরে লোক 1 তারিখ, বাচ্চারা 1 তারিখে বই পায়, বই উৎসব হয় বাংলাদেশে। আপনি বলবেন যে কি হবে, না হলে কি হলো ভাই? সেই আমি আপনি তো জায়গাটাই না, তো অনেক রাজনীতিবিদ বলেন যে নির্বাচিত সরকার হলে যেগুলো দেশে করা সম্ভব হয় সেটা অনির্বাচিত সরকার হলে হয় না। রাজনীতিবিদ যেটা বলে থাকেন, রাজনীতিবিদ রয়েছেন আমাদের সাথে। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে এই জায়গাটা আসতে চাই। তরুণরা দেশ চালাবে, আমি চালাবে শব্দটার উপর জোর দিচ্ছি এই কারণে যে এখানে যদি আমরা সেই টেন্সের দিক থেকে বিচার করি, চালাচ্ছেন হয়তো তারা এখন অন্তর্বর্তী সরকার, কিন্তু ভবিষ্যতে দেশ চালাবে, সেখানে তরুণদের উপর জোর দেওয়া হলো কিনা? ভোটার এখন 17 বছর, এই ঘোষণা, মানে ঘোষণা বলতে এই বক্তব্য এসছে, পরবর্তীতে এটা একদম বাস্তবায়িত হবে কিনা সেটাও সামনে দেখবার বিষয় রয়েছে। সেই জায়গায় সত্যিকার অর্থে কি তরুণরা দেশ চালাবে এরকম কোনো ইঙ্গিত করে কিনা? আমি মনে করেছিলাম মাসুদ কামাল যখন এগুলো বলছিল তখন আর একটা কথা বলবেন, মানে অন্য জায়গায় বলেছেন, আমি সেমিনারে ওনার সাথেই ছিলাম। উনি বলেছেন যে এই যে উনি বললেন এই তরুণরাই, এই ছাত্ররাই আমার নিয়োগকর্তা, বললেন উনি অন্যায় বলছেন। তো প্রথম দিকে তো একটু ধাক্কাও খেয়েছি আমি, কিন্তু বুঝেছি যে কথাটা কেন বললেন আজকে বলতে। এখন হয়েছে উনি এরকম করে যেটা বলছেন না, এই তরুণরা যদি ভুল করে, করতে পারে, ভুল প্রবীণও করতে পারে, তরুণও করতে পারে, তাদের গাইড তো কেউ করবে। রাজনীতিটাও শেখাতে হয়। মানুষ সরীসৃপটা, সরীসৃপ ওই ডিম ফুটে বেরোলে বা মায়ের পেট থেকে বেরিয়ে গুড়গুড় করে হাঁটতে হাঁটতে শুরু করে দিল জীবন। মানুষ তো পারে না, মানুষকে শেখাতে হয়, কথা শেখাতে হয়, দাঁড়াত করতে শেখাতে হয়, অনেক কিছু। না শেখে ফুল ব্যান্ড না পারার আগে সে জীবনে কোনো চ্যালেঞ্জে মোকাবেলা করতে পারে না। তো এই ছাত্রদেরকেও শেখাবার ব্যাপার ছিল। যারা কোটার আন্দোলন করছিল তারা এখন রাষ্ট্রের মালিক হয়ে গেল, রাষ্ট্রের শাসক হয়ে গেল, তাদেরকে তাদের মতোই চলে যেতে দেবেন তা তো হবে না। এটা একটা সম্মিলিত পরিষদের মধ্যে থেকে ইয়াংরাও নিশ্চয়ই কাজ করতে পারবে, এরকম করে ব্যাপার নেই। সম্রাট আকবর 14 বছর বয়সে ভারতের সিংহাসনে বসছেন, কিন্তু তার মানে যে মুরব্বী যারা যারা ছিলেন, যুদ্ধবিদ্যা থেকে শুরু করে অর্থনীতি যাই বলে সব কিছু পরিচালনা করেছেন। মানুষকে শেখাতে হয়, এই জায়গাটাই আপনাকে আমি থামাচ্ছি, বিরতি নিয়ে এসে এই জায়গা থেকেই শুনবো। জি, সম্মানিত দর্শক, আপনার মত অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে কোন পথে রাজনীতির হাওয়া, এবং সেই জায়গায় বিশেষ করে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটা নিয়ে মূলত আজকে আমরা কথা বলছি। মাহমুদুর রহমান মান্না, আপনাকে আমি থামিয়েছিলাম, আপনি বলছিলেন মানুষ তো কোনো সরীসৃপ নয়, মানুষকে সব কিছু শেখাতে হয়। এই যে ঐক্যমত্যের এত কথা হচ্ছে সেটাও তো আসলে শেখাতে হয়, যে কোন ধরনের ঘোষণা আসলে বা কোন ধরনের কাজ করলে ঐক্যমত্যটা থাকে জাতীয়ভাবে, না হলে সেটাও বিনষ্ট হতে পারে, বিভেদ তৈরি হতে পারে। কথাটা শেখাতে হয় না বলে বলেন যে এটা একটা ইন্টারাকশন হতে হয়, একটা মানে পারস্পরিক যোগাযোগ, কথাবার্তার মধ্যে দিয়ে ডিফারেন্সগুলো যেগুলো থাকে সেগুলো সমাধান করে একটা কমন পয়েন্টে যাওয়ার চেষ্টা করতে হয়। সবই আপনি পারেন সেরকম তো না, কিন্তু অনেক জিনিস এটা পারা যায়। খেয়াল করে দেখেন, বিএনপি চাইতো প্রেসিডেন্সিয়াল সিস্টেম, তাতেই তারা ছিল, গভর্নমেন্ট থাকতো, কি আওয়ামী লীগ ছিল পার্লামেন্টারি সিস্টেমে, দুই পার্টি মিলেই সংসদে গিয়ে সংসদীয় পদ্ধতি দিয়ে এসছে। তো আমাদের পক্ষে এরকম বিশাল বিশাল ঐক্যমত্য গড়ে তোলা সম্ভব হতে পারে। আমি বলছি যে তার ভিত্তিতে যাবে, কিন্তু ওনারা যেটা করছেন সেটা একেবারেই এককভাবে। তারা সরকার বদলে সেই সরকারের একটা নতুন স্ট্রাকচার
প্রপোজ করছেন, মানে আমি ওটার মধ্যে যেটা পড়লাম। এবং সেটা ওনারা কি করতে পারবেন এখন আমি তো মনে করি না, যেহেতু সরকার অলরেডি বলেছে যে আমাদের ওটার সাথে কোনো সম্পৃক্ততা নাই। আর এখন আপনি যে কথা বললেন, যদি এরকম হয় যে গভর্নমেন্ট বলেছে বা সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে ঘোষণা যেটা সেটাই সবার সম্মতিক্রমে একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সরকারই প্রকাশ করবেন, যদিও কথাটা আমি বিশ্বাসযোগ্য মনে করছি না। মানে এটা উনি বলেছেন বিশ্বাসযোগ্য, মানে আস্থা রাখতে পারছি না যে সবাই মিলে একটা কমন ডিক্লারেশন আসা বিরাট একটা ঘটনা, এটা এত সহজে হবে বলে মনে হয় না। এটা হয়তো তারা এক ধরনের একটা প্রিএমশন করেছেন যাতে এটা শুনে ছাত্ররা মনে করে যে না ঠিক আছে, সরকার যখন এই উদ্যোগটা নিয়েছে আমাদের দাবির প্রেক্ষিতেই বা আমাদের চাপের মুখে নিয়েছে, অতএব আমরা এই পথে না যাই, আমরা অন্য দিকে যাই। এটা যদি তারা প্রিএমশন করে থাকেন, বাট এই প্রিএমশনটা খুব কাজে লাগবে বলে আমার মনে হয় না। এতে ছাত্ররা মানবে কি সেটাও জানি না। তবে এইটা ঠিক একাক গোষ্ঠী একাকভাবে যদি এই ডিক্লারেশনটা করতে থাকে, কারণ কোনো ক্রমেই জুলাই আগস্টের অভ্যুত্থানটা কেবল ছাত্রদের নয়, কেবল রিক্সা চালকদের নয়, কেবল শ্রমিকদের নয়, সমগ্র জনগোষ্ঠীর, এবং এটা একটা স্বতঃস্ফূর্ত বিষয়। এই জন্যেই একেবারেই মোহমুক্ত থেকে ব্যক্তিকভাবে নির্দলীয় দৃষ্টিভঙ্গিতে কোনো দলের পক্ষে না থেকে এটার যদি একটা আপনি ঘোষণা তৈরি করতে পারেন সেটা খুবই ভালো। আমাদের স্বাধীনতার ঘোষণা শেষ পর্যন্ত তো আমরা সব একমত হয়েছি এবং এটা নিয়ে আর কোনো বিতর্ক করিনি, কারণ এমন এমন বিষয়গুলো বলা হয়েছে সবই মূল্যবোধের কথা, সিস্টেমের কথা সবাই মেনেছে। কিন্তু এইটা যে ঘোষণা আছে সেটা লম্বা প্রায় 2-3 পৃষ্ঠার মতো, তার মধ্যে এক ধরনের র্যাডিক্যালিজমেরই প্রকাশ শুধু আছে। এইখানে তারা কি করবে? সেক্ষেত্রে আপনি খুব বেশি আশাবাদী নন এই জায়গাটায় যে সেটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র আসতে পারে কিনা, সেখানে আপনি কিছুটা সংশয় প্রকাশ করলেন। সরকারই যেটা বলছে, কিন্তু তাছাড়া বলি, ধরেন থিওরিটিক্যাল ডিবেটের নিষ্পত্তি কবে মেজরিটি মাইনরিটি বা সবার সাথে কথা বলে হয়েছে। আমি প্রায় জায়গাতে বলি, কোপার্নিকাস বলেছেন পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, বেচারা ফাঁসি হয়েছে সত্য কথা বলার জন্য। হি ওয়াজ এ সিঙ্গল সোল। এটা তো মেজরিটি মাইনরিটি দিয়ে সত্য নির্ধারিত হয় না, সত্য একেবারেই বস্তু বিষয় নিরপেক্ষ ব্যাপার। তো এইখানেও মনে করেন ওটা যদি কারেক্ট কোনটা সেটা একটাই, 10টা তো নয়। এই সবাই এই একই সত্য ধরতে পারবে, একই সবাই নাও হতে পারে, এতে আমাদের সমস্যা নেই। আমরা একটা মানে একটা ন্যারেটিভ নিয়ে জাতি যাত্রা করতে পারে, বাকিরা এটার পক্ষে বিপক্ষে একে সংযুক্ত করবে, বিযুক্ত করবে, করে করে এগুতে থাকবে, অসুবিধা তো নেই। অসুবিধা নেই। মাসুদ কামাল, এই যে অন্তর্বর্তী সরকারের এক ধরনের প্রেস ব্রিফিং যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তারা এই ঘোষণাপত্রটা প্রকাশ করবে, সেই জায়গায় সংশয় তো কিছুটা প্রকাশ করলেনই মাহমুদুর রহমান মান্না। আপনার কি কোনো সংশয় রয়েছে কিনা যে আসলেই হবে নাকি হবে না ঐক্যমত্যের ভিত্তিতে? জিনিসটা হলো জানেন, এটা হলো কি যে আমাদের গ্রামে একটা কথা আছে না, থাপ থুপ দেওয়া। এটা হলো থাপ থুপ দেওয়া, যে বাবারা তোমরা থামো, তোমাদের করতে হবে কোনো, আমরাই করতেছি। মানে এটাকে কোনোভাবে ম্যানেজ করা, ম্যানেজ তো এটা হবে না, এটা তোমার আরো ভালো সমস্যায় পড়বে। কারণ অলরেডি তো এসে বিএনপি থাকবে না, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করবে তারা। ঐক্যমত বুঝে, ঐক্যমত জিনিসটা কিরে ভাই? এই প্লাবনের সঙ্গে কি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত পোষণ করছে? তাহলে তো বোঝায় অনেক সমস্যা। আপনি প্রথম বললেন সরকার বুঝে কিনা, সরকার শব্দটাই তারা বুঝে কিনা, আবার ঐক্যমত্যটা বুঝে কিনা। ঐক্যমত বিরাট জিনিস, সবাইকে নিয়ে ঐক্যমত করবেন। দেখেন কতগুলি জিনিস আছে, মানে এগুলো হয় কি জানেন, এই যে আমি সংস্কার প্রস্তাব হচ্ছে না, সংস্কার কমিশনগুলি হচ্ছে, আমি এই কমিশনের 2-1 ইন্টারভিউ দেখলাম যে প্রথম আলোতে ছাপা হয়েছে, বদিউল্লাহ মজুমদারটা ছাপা হয়েছে, তারপরে আলী রিয়াজেরটা ছাপা হয়েছে। আমি এগুলি পড়ি, এরা দেখবেন সুন্দর করে হেডলাইন করে, এবং হেডলাইন এমন যে ঐক্যমত তো হবেই। আর ভাই এটা হবে গিয়ে সামনে সবচেয়ে বড় ক্রাইসিস, সবচেয়ে বড় ক্রাইসিস। প্রথম আলো একটা নাটক শুরু করছে, আমি মনে করি এদের একটা প্রজেক্ট আছে, আমার যেটা ধারণা, এরা পাবলিককে খাওয়াতে যাচ্ছে, যে বলতেছে সবাই ঐক্যমত হয়ে গেছে বইলা, তারপর শেষ পর্যন্ত একজনকে ভিলেন বানাবে। এই বিএনপির জন্য ঐক্যমত হলো না, সবাই চাইছে, ওর জন্য হয় নাই। এরা এই একটা নাটক আরম্ভ করছে। ঐক্যমত সহজ, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো একদল বলে যে ভোটে আমরা চাই মানে আনুপাতিক হারে এই নির্বাচন চাই, আবার কেউ বলে না আমি জিতবো, যে এখন যে যেটা পাবে সে সেটা আশা করে। বিএনপি সব নেবে, সব আশা করে। ছোট দলগুলো মনে করে কিন্তু আমি তো কিছু ভোট পাই, তাহলে ওই আনুপাতিক হারে আমার একটা আপনি ই দেন, শেয়ার দেন। তো এটা ঐক্যমত আপনি কেমনি করবেন, কেমনি ঐক্যমত করবেন? কিন্তু এইগুলি তো ভাই অনেক রকম ইকুয়েশন এখানে আছে। তো
এরা হুটহাট বলে ঐক্যমত্য হয়ে যাবে। ঐক্যমত্য আপনি কেমনি করবেন? কী কারণে আপনার সঙ্গে আমি ঐক্যমত করবো? আপনি একটা ঐক্যমতের প্রস্তাব দিলেন, এটা আমি মানবো কেন? আপনি আমার বুঝান। দুইটা কারণে মানতে পারি, এটা খুব লজিক্যাল এই জন্য, অথবা আমি আপনাকে এত ভালোবাসি যে আপনি যা কম তাই রাজি, এটা হইতে পারে। তো পলিটিক্যাল পার্টিগুলি কি এই ভালোবাসা আছে? ব্যক্তিতে ব্যক্তিতে ভালোবাসার, দলে দলে ভালোবাসা এক জিনিস। রাজনীতিতে ভালোবাসা এভাবে হয়? ভাই কি বলে আমি কিছু বুঝি না। এগুলোর জন্য কি সব হলো অনভিজ্ঞতার চাপ। এই যে তারা থামাচ্ছে, লক্ষ্য করেন, থামানোর মানেটা কি? থামানোর মানে হলো একটা প্রোক্লেমেশন অফ রেভলিউশন, যেটা তারা বলতেছে, এটাকে তারা নীতিগতভাবে মেনে নিচ্ছে। থামানোর অর্থটা কি? অর্থ এটা তোমাদেরটা আমরা নীতিগতভাবে মানি, তোমাদের এখানে কিছু ধারণাগত শব্দগত ঝামেলা আছে, ওগুলো আমরা ঠিক করে দিব, এটা বলে হ্যাঁ থামাইছে আমার ধারণা। কিন্তু তাছাড়া কেমনি থামবে? ওরা থামবে কিনা যায় না। ওরা বোধহয় দেখলাম তারা মিটিংয়ে বসছে, জরুরি মিটিংয়ে বসছে ওরা স্টুডেন্টরা। তাহলে ওরা থামবে কি থামবে না? আচ্ছা, যদি তারা থেমে যায় তখন সরকার বেকায়দায় পড়বে। বেকায়দায় পড়বে মানে কি? তারা তো একটা ঐক্যমতের ভিত্তিতে করতেই পারবে না। আর তারও যে বড় কথা, এখন আপনাকে প্রোক্লেমেশন অফ আপনার কি বলে রেভলিউশন করতে হবে কেন? এটা কি কোনো বিপ্লবী সরকার? আপনি বিপ্লবী সরকার হলে আপনি বিপ্লবের একটা ঘোষণাপত্র করলেন। এটা কি যদি বিপ্লবী সরকার হইতো তাহলে তো বিপ্লবের সঙ্গে জড়িত লোকরাই সরকারে থাকতো। ওই লোকগুলো কি সরকারে আছে? নাই তো রে ভাই। যখনই আপনি বিপ্লবী সরকারের একটা ঘোষণাপত্র করবেন তখন তো এই উপদেশটা পরিষদীয় থাকবে না, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসও কি বিপ্লবের পার্ট? ওই বিপ্লবের সময়, আন্দোলনের সময় কেউ ডক্টর ইউনূসের নাম নিছিল? বলছিল যে ডক্টর ইউনূস আমাদের প্রধান হবে? বলছিল কেউ? তো এটা কি বিপ্লবের পার্ট? তো যখন আপনি এই প্রোক্লেমেশনকে আপনি এস্টাবলিশ করতে যাবেন তখন তো অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাব। অনেক কিছু এটা ভাই হয় না। আমি বলছি প্রেশারটা উল্টাপাল্টা হবে কিনা। বিবাহ শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, হঠাৎ করে মনে হয়েছে ভাই কাবিন তো করি নাই। এটা হয় না। 5 মাস পরে এসে আপনার মনে হয়েছে আরে কাবিন তো হয় নাই, তাই একটা ঘোষণাপত্র করো, তো করেন। ভাই এগুলো হলো জানেন কিছু হয় না, এগুলো হলো ছেলে মানুষই, এগুলো হলো জাস্ট ছেলে মানুষই। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের একটা ঘোষণাপত্র ছিল। বাস্তবতাটা খেয়াল করুন তো, কেন ছিল? কেন ছিল? তখন যে আমরা যুদ্ধটা করব, কিসের উপর ভিত্তি করে করব? তখন যে আমাদের একটা সরকার হবে, কিসের উপর ভিত্তি করে হবে? সেই জন্য একটা ঘোষণাপত্রের প্রয়োজন ছিল। এপ্রিলের 10 তারিখে সেটা তারা বানাইছে, এপ্রিলের 17 তারিখে ঘোষণা করছে, এবং ওই দিন তারা শপথ নিচ্ছে একটা সরকার। সেই সরকার এই যুদ্ধটাকে পরিচালনা করছে। সারা দুনিয়ার কাছে যেতে হলে এই সরকারটাকে নিয়ে যেতে হয়। আপনি এটা দিয়ে বুঝতে হবে কতদিন মধ্যে ছিল। 72-এ যখন এখানে সংবিধান হলো 16 ডিসেম্বর, তখন এটা অটোমেটিক শেষ হয়ে গেল। তখন দেশ পরিচালনার জন্য আমাদের সংবিধান চলে আসলো। তো এখন এইটার প্রয়োজনীয়তা কোথায়? এইটা বাইরেছে ফরাদ মাজারের মাথার থেকে। মানে যে ধারাবাহিকতা থাকা দরকার, সে ধারাবাহিকতা এখানে আসলে অনুপস্থিত, সেটা অনেকেই বলছেন। মাহমুদুর রহমান মান্না প্রেশারের কথাটা যেটা বলছেন যে সরকার একটা চাপে পড়ে যাবে, এবং প্রেশার কথাটা আমি জোর দিচ্ছি কারণ অনেক রাজনীতিবিদ বলছেন যে রাজনীতিবিদরা কোনো অভ্যুত্থান থেকে শিক্ষা নেয় না, তাদের এ ধরনের কোনো আচরণের মধ্যে পরিবর্তন হয় না। এরকম কথাগুলো যখন আসছে তখন একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র দেবে এইটা। তাহলে প্রেশার, তাদেরকে, রাজনীতিবিদদেরকে একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকা, তাদেরকে প্রেশারে রাখা। আর সেখান থেকে মাসুদ কামাল যেভাবে বললেন যে পরবর্তীতে যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সেই ঘোষণাপত্র প্রকাশ করতে না পারে এই অন্তর্বর্তী সরকার, তাহলে তারাই একটা প্রেশারে পড়ে যাবে। এই দুই প্রেশারের জায়গাটা আমি একটু স্পষ্ট হতে চাই আপনার কাছ থেকে। আমি ওনার কথাটা অত ভালো করে বুঝিনি। ছাত্ররা যেটা বলেছে সেটা আমার কাছে আমি আগেই বলেছি, এটা ইনফ্যান্টাইল ডিসঅর্ডার বলে হয়েছে। কারণ আমি তো বললাম আপনাকে, ধরেন আপনি প্রেশার দেবেন যে আপনি ওইটা টাচ করতে হবে, নাহলে পাম্প করতে হবে, কিছু একটা টাচ করে প্রেশার তো রাখবে। আপনি সব সম্পর্কটাই বিযুক্ত হয়ে গেছেন, কীভাবে দেবেন? বিশাল মিছিল করে দেবেন। তো বিশাল মিছিল তো হয়েছে এর আগে, তাই দিয়ে তো সব বদলে যায়নি। মূল কথাটা আমি বলতে চাচ্ছি যে প্রেশার গ্রুপ পলিটিক্যাল ফোর্স ছাড়া হয়ই না যে তা না, সেটা একটা সাবসিডিয়ারি বিষয়। এরা রাজনৈতিক দল করতে চেয়েছে, এখন আবার বলছে রাজনৈতিক দল নয়, আমরা প্রেশার গ্রুপ হব। তার মানে দেয়ার কনফিউজড। আগে তাহলে পার্টি গ্রুপ বললো কেন? সেখান থেকে সরে আসবে। তারা হবে, তারা সেটা বলেনি, অন্য একটি রাজনৈতিক দল বলেছে যে তারা প্রেশার গ্রুপ হিসেবে থাকুক।
না না, এরা তো প্রেস কনফারেন্সের মধ্যেও বলেছে আমরা আমরা রাজনৈতিক দল করতে চাই না, কিন্তু আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে হ্যাঁ, কাজ তারা করছি। একটা সামাজিক শক্তি হিসেবে, জি, সামাজিক এটা তারা শক্তি বলেছে। হিসেবে। তো এইটা আমি বলছি যে সামাজিক শক্তিও যদি বলেন আপনি পার্লামেন্টে নাই, আপনি রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে নাই, তাহলে রাষ্ট্রটা আপনি বদলাবেন কেমনি? এরকম করে আসলে হয় না। এইরকম আন্দোলন যে ধরেন প্রায় সব দেশেই যতগুলো সোশ্যাল অর্গানাইজেশন আছে না, ব্রিটিশ লেবার পার্টি, ব্রিটিশ লেবার ইউনিয়ন ছিল, তারপরে জার্মানির গ্রিন পার্টি, গ্রিন মুভমেন্ট ছিল, অনেকগুলো এরকম সোশ্যাল মুভমেন্ট আছে যারা শেষ পর্যন্ত পলিটিক্যাল পার্টিতে গেছে। কারণ যখন তাদের মনে হয়েছে যে রাষ্ট্র ক্ষমতায় না গেলে রাষ্ট্রশক্তির সাথে সংঘাতে তারা জিততে পারে না, তাদের কথা শোনা হয় না। আর এরা একটা পলিটিক্যাল ফোর্স, তারা সামাজিক শক্তি হতে চাইছে। আমি বুঝতে পারছি না এটা। আর উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে একটা ডিক্লারেশনের জন্য চাপ তৈরি করবে। ডিক্লারেশনের কথা ওরা যদি না বলতো, আপনার মাথায় ছিল? আমি বলছি আমার মাথায় ছিল না, তো ওনার মাথায় ছিল। কারো মাথায় যদি থাকতো আমি তো দেখতাম। এই 5 মাস প্রায় চলে গেল, এর মধ্যে কেউই বলে নাই যে এত বড় অভ্যুত্থান কই, তার তো একটা ঘোষণা দেখছি না, কেউ বলেনি। এরা বলে কেন বলছে তারা বলছে যে তারা এটাকে একটা বিপ্লবের জায়গায় নিতে চায়, সেই হিসেবে তাদের যে র্যাডিক্যালিজম, এবং গত পরশু থেকে তারা যা বলছে সেগুলো তারই প্রকাশ ছিল। ওই অর্থে আমি বলছি এগুলো এই সরকারের উপর কোনো চাপ প্রয়োগ করবে না। আর একটা জিনিস আমি মনে করি, জানি না, আমি মাঝে বলি যে আমি একটা রাজনৈতিক দলের সভাপতি হিসেবে এরকম করে বলা উচিত কি উচিত নয়, সেটা হচ্ছে আমি ইউনূস সরকারকে ধান্দাবাজ মনে করি না। ইউনূস সাহেবকে এবং তার সাথে প্রায় অধিকাংশই দুই একটা আলাদা থাকতে পারে, বাই ক্যারেক্টার এরা ক্ষমতা যেরকম ধানাই পানাই করে লম্বা করবে এরকম মনে করি না। তারা বরঞ্চ আমি শুনেছি উপদেষ্টাদের কেউ প্রধান উপদেষ্টাকে বলেছেন, আগে তো স্যার অনেক টাকা কামাই করতাম, আপনি বেতন দেন মাত্র 3 লাখ টাকা, আর কোনো কাজ করার সময় পাই না, দিন রাত কাজ করি, সংসার তো চলে না, তাড়াতাড়ি ছেড়ে দেন। ডক্টর ইউনূস নিজে কয়েকবার বলেছেন আমি ঠিক আছে ভোট দিয়ে চলে যাবো, আমার তো কোনো অসুবিধা নেই। তো আপনি কাকে প্রেশার দেবেন? যার ওইখানে থাকার ইচ্ছা আছে, আপনি প্রেশার দিয়ে শেষ হয়ে চলে যাবে, ফিনিশ। উনি বলবে ভাই আমি পারবো না, আপনারা যা বলছেন করবো না, তখন কি করবেন? উল্টা পায়ে ধরে থাকতে বলতে হবে। যদি এরকম হয় যে একটা বিরাট চাপের মুখে তারা সারেন্ডার করে আমি পারবো না, আমি রিজাইন করে দিলাম, কী করবেন বলেন তো? সেরকম যদি হয় আসলে এইরকম কথাটা কেন বলছি, মানে এটা যদি ধরেন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো এটা আমি বলতাম না, বা সেই ধরনের একটা কমিটেড ফোর্স থাকতো তাহলে আমি বলতাম না। এইটা কোনো কোনো মনোলিথিক কমিটমেন্ট, এটা কী টাইপের ফোর্স? এটা অ্যাবসলিউটলি একটা লুজ বন্ডেড, অ্যাবসলিউটলি লুজ বন্ডেড। আজকে শেষের দিকে চলে এসেছে, আমি মাসুদ কামাল আপনাকে অল্প একটু সময় শুনতে পারবো, আপনিও সেটা মনে করেন কি না যে এই অন্তর্বর্তী সরকার, যদি একেবারেই ছোট্ট করে 1 মিনিটে শুনতে হবে, অন্তর্বর্তী সরকার যে হঠাৎ করে ছেড়ে দিল না আমি থাকবো না, তাহলে কি সত্যিই তাদেরকে সেরকম পায়ে ধরে রাখবার মতো ব্যবস্থা হবে কিনা? দেখেন, এটা সমস্যাটা হলো কি, এই সরকার চলে গেলে না আমরা বিপদে পড়ে যাব। দিস ইজ রিয়েলিটি। কারণ আমরা তো এদেরকে অনেক আশা করে যখন আনছি, তখন আমরা কিন্তু কোনো হাতে কোনো বিকল্প রাখিনি যে একে চলে গেলে ওকে আনবো, আমরা তা তো রাখিনি। আমরা এদের উপর ভরসা করে আনছিলাম যে এরা আমাদের একটা নির্বাচন দেবে। তবে আমার মনে হয় না তারা সেটা করবে। যেটা করবে, যদি তারা বেশি চাপ দেখে, আমার মনে হয় ডক্টর ইউনূস সহ বেশ কয়েকজন উপদেষ্টা আছেন যারা নাকি এই ঝামেলাগুলি পছন্দ করেন না, এটা আমার ধারণা আর কি, ব্যক্তিগত ধারণা। ওনারা হয়তো এমন একটা হতে পারে যে কথাটা উনিশ ওনার বক্তৃতা বলেছেন, যদি চাপ দেয় পলিটিক্যাল পার্টিগুলো, উনি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে দিবেন। এবং আমি মনে করি ডক্টর ইউনূসের জন্য এটা খুব একটা ভালো পথ হবে, ওনার তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া উচিত। উনি যদি স্টুডেন্টদের অথবা অন্য কারো চাপে পড়ে এই নির্বাচনকে 1 বছর পেছাতে চান, আমি মনে করি উনি সম্মান নিয়ে যেতে পারবেন না। সেই জন্য যত দ্রুততম সময় নির্বাচন দেওয়া যায় সেটা অন্তর্বর্তী সরকারের জন্য ভালো হবে। আজকে এই আয়োজন এখানেই শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুর রহমান বান্না আপনাকে, এবং সেই সাথে মাসুদ কামাল আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ছিলেন আমাদের সাথে আলোচনায়। রাজনীতির হাওয়া কোন পথে, এটা যদি প্রশ্ন ওঠে তাহলে রাজনীতির হাওয়া এখন এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে কেন্দ্র করে আসলে পোলারাইজেশন হয়ে গেছে, এমনটাই আমরা আজকে আলোচনা থেকে পেলাম। তারপর আমাদের অপেক্ষা করতে হবে এই ঘোষণা আসা অবধি। সেই পর্যন্ত আমরা যেভাবে অপেক্ষা করব, জানবো, পাশাপাশি আপনাদের মতের প্রতিফলন ঘটাতে এই আপনার মতের আয়োজনে আপনারা চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।